খারাপ সময় যখন দরজায় কড়া নাড়ে তখন মানুষের নিজের রক্তের সম্পর্কও যেন জল হয়ে যায়। রাস্তার ধারে কুয়াশায় কাঁপতে থাকা এক দরিদ্র মামা, যার নিজের ভাগ্নির জাঁকজমকপূর্ণ বিয়েতে নেই কোনো নিমন্ত্রণ, নেই কোনো সম্মানের কণা। কিন্তু যেই মুহূর্তে সে বরের মুখ দেখল, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ সেই বর আসলে তার জীবনের সবচেয়ে বড় শত্রু, যে একদিন তার সব কিছু লুটে নিয়ে গিয়েছিল। এখন এই বিয়েটা থামাতে পারবে কি সেই অসহায় মামা? শুনুন পুরো গল্পটা শেষ পর্যন্ত। খারাপ সময় যখন দরজায় কড়া নাড়ে তখন মানুষের নিজের রক্তের সম্পর্কও যেন জল হয়ে যায়। এই প্রবাদটি রতন ছোটবেলায় পড়েছিল বটে, কিন্তু আজ সে সেই কথার জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল নিজের চোখের সামনে। সামনে তার প্রিয় ভাগ্নির জাঁকজমকপূর্ণ বিয়ের মহোৎসব চলছিল, কিন্তু মামা হিসাবে তার ভাগ্যে জুটেছিল না কোনো নিমন্ত্রণ, না কোনো সম্মানের কণা। কারণ সেই নির্মম দারিদ্র্য, যা মানুষের থালা থেকে রুটি ছিনিয়ে নেওয়ার আগেই তার সম্পর্ক আর সম্মানগুলোকে নিঃশেষ করে ফেলে। আসা যাওয়া করা প্রভাবশালী অতিথিরা ভাবছিল যে রাস্তার ধারে কুয়াশায় কাঁপতে থাকা ওই মাঝবয়সী লোকটি হয়তো কোনো ভিখিরি, যে এঁটো খাবারের আশায় দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে সে ছিল কনের আপন মামা। তার অস্ত্রসিক্ত চোখ রাস্তার ওপারে এম্পায়ার প্যালেসের বিশাল লোহার গেটের দিকে নিবদ্ধ ছিল, যেখানে ফুলের অপূর্ব সাজসজ্জা আর দামি গাড়ির ভিড়ে ভরে গিয়েছিল। শহরের প্রভাবশালী লোকেরা দামি স্যুট পরে ভেতরে প্রবেশ করছিল, আর ঠিক সেই গেটে দাঁড়িয়ে অতিথিদের হাত জোড় করে স্বাগত জানাচ্ছিল সুমনা, রতনের আপন বোন। সুমনা, যে ভারী রেশমি শাড়ি আর সোনার গয়না পরে কোনো রানীর চেয়ে কম মনে হচ্ছিল না। নিজের বোনকে দেখে রতনের চোখ ভিজে এলো। কত বদলে গেছে সুমনা! এই সেই সুমনা যে ছোটবেলায় ভয় পেলে নিজের রতন ভাইয়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ত, আর আজ তার নিজের ভাইয়ের অস্তিত্বেও লজ্জা হচ্ছিল। কিছুদিন আগের কথা, রতন এক পুরনো পরিচিতের কাছ থেকে জানতে পেরেছিল যে প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে, এবং বিয়েটা অনেক বড় ঘরে হচ্ছে। ছেলেটি অনেক বড় কোনো ব্যবসায়ী। রতনের মনে একবার নিজের সব সংকোচ ত্যাগ করে বোনের বাড়ি যাওয়ার কথা এলো। সে গিয়েছিল। সুমনার আলিশান বাংলোর বাইরে দাঁড়িয়ে সে দারোয়ানকে দিয়ে বলিয়েছিল যে রতন এসেছে। 10 মিনিট পর সুমনা নিজে বাইরে এলো। সে রতনকে ভেতরে ডাকার বদলে গেটের বাইরেই থামিয়ে দিল। তার চোখে স্নেহ নয়, বরং এক অদ্ভুত অস্থিরতা আর ঘৃণা ছিল। ভাইয়া, আপনি এখানে কেন এসেছেন? সুমনার কণ্ঠে বরফের মতো শীতলতা ছিল। মনোজ্জি বাড়িতে আছেন, আপনার এখানে আসা তিনি একদম পছন্দ করবেন না। আপনি জানেন না আমাদের সম্পর্ক এখন কত উচ্চতায় পৌঁছেছে? প্রিয়ার শ্বশুরবাড়ির লোকেরা অনেক বড় লোক। তারা যদি জানতে পারে যে কনের আপন মামা এই অবস্থায় আছে, তাহলে আমাদের মানসম্মান ধুলোয় মিশে যাবে। সমাজে আমাদের কি ইজ্জত থাকবে? সুমনা নিজের পার্স থেকে 500 টাকার কিছু নতুন নোট বের করে রতনের দিকে বাড়িয়ে দিল। এগুলো রেখে দিন, আর প্লিজ বিয়ের দিন আসবেন না। আমি চাই না কোনো ঝামেলা হোক বা মনোজ্জি রেগে যান। রতন ওই নোটগুলো নেয়নি। সে অবাক হয়ে নিজের বোনের মুখের দিকে তাকিয়ে রইল। সম্পর্ক, আবেগ, ছোটবেলার স্মৃতি সবকিছু ওই কয়েকটা নোটের নিচে পিষে গিয়েছিল। সে কিছু না বলে সেখান থেকে ফিরে এসেছিল। তাকে বিয়ের কোনো নিমন্ত্রণ দেওয়া হয়নি, কিন্তু সে এখানে তার মৃত মাকে দেওয়া কথা রাখতে এসেছিল। মা মরার সময় তার হাত ধরে বলেছিলেন, আমার পরে নিজের ছোট বোনের খেয়াল রাখিস। বোন সম্পর্ক ভুলে গিয়েছিল, কিন্তু রতন এখনও সেই কথা পালন করছিল যা তাকে এখানে টেনে এনেছিল। রতনের অবস্থা সবসময় এমন ছিল না। একসময় ছিল যখন শহরের নামকরা ঠিকাদার আর বিল্ডারদের মধ্যে রতনের নাম অত্যন্ত সম্মানের সাথে নেওয়া হতো। তার নিজের বড় বাড়ি ছিল, গাড়ি ছিল, একটা প্রতিপত্তি ছিল। সুমনার সাথে মনোজের বিয়ে রতনই করিয়েছিল। মনোজ তখন একজন সামান্য সরকারি ক্লার্ক ছিল। রতন নিজের বোনের বিয়েতে জলের মতো টাকা ঢেলেছিল এবং মনোজকে শহরে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিল। কিন্তু তারপর সময় এমন এক মোড় নিল যা রতনের দুনিয়া উজাড় করে দিল। আর এই ধ্বংসের পেছনে ছিল এক মানুষের সুপরিকল্পিত ষড়যন্ত্র। এটি আজ থেকে 7 বছর আগের কথা। রতনের সংস্পর্শে এক যুবক ও অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এসেছিল, সুজিত খান্না। সে নিজেকে দুবাই থেকে ফেরা একজন বড় ইনভেস্টর হিসেবে পরিচয় দিয়েছিল। তার কথা বলার ধরন এতই প্রভাবশালী ছিল, তার পোশাক এতই জাঁকজমকপূর্ণ ছিল, এবং তার কাছে থাকা কাগজপত্র এতই আসল মনে হচ্ছিল যে কেউ তাকে সন্দেহ করতে পারত না। সুজিত শহরের উপকণ্ঠে এক বিশাল ব্লু হরাইজন হাউজিং প্রজেক্টের ছক রতনের সামনে রেখেছিল। সে রতনকে নিজের মেইন কনস্ট্রাকশন পার্টনার বানিয়েছিল। মুনাফা এত বড় ছিল যে রতন প্রথমবার লোভের বশবর্তী হয়ে নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে নিল।
সে নিজের বাড়ি, পৈতৃক জমি এবং এমনকি নিজের সুনামের ওপর বাজার থেকে কোটি কোটি টাকার ঋণ নিয়ে ওই প্রজেক্টে লাগিয়ে দিল। শুরুতে 6 মাস সব ঠিকঠাক চলল, সাইটে কাজ শুরু হলো, কিন্তু তারপর হঠাৎ একদিন সুজিত খান্না গায়েব হয়ে গেল। তার দুটো ফোন নম্বরই সুইচ অফ হয়ে গেল। যে কোম্পানির নামে সব এগ্রিমেন্ট হয়েছিল সেটি একটি ভুয়া কোম্পানি বেরোল, যার কাগজ ছাড়া কোনো অস্তিত্ব ছিল না। ব্যাংকের সব অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছিল। কোটি কোটি টাকার জালিয়াতি করে সুজিত রাতারাতি এমনভাবে গায়েব হল যেমন গাধার মাথা থেকে শিং। যখন সত্যি সামনে এলো, রতনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বাজারের পাওনাদাররা তার বাড়ির বাইরে ডেরা জমালো, ব্যাংক তার বাড়ি বাজেয়াপ্ত করল, তাকে থানা আর কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে হলো। এই গভীর ধাক্কা তার স্ত্রী সুপ্রিয়া সহ্য করতে পারল না। বাড়ি নিলাম হওয়ার দিনই তার এমন হার্ট অ্যাটাক হল যে সে হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারল না। টাকা, সম্মান, বাড়ি আর স্ত্রী, রতন মাত্র 1 মাসের মধ্যে নিজের সব কিছু হারিয়ে ফেলল। নিজের শেষ আশা নিয়ে সে তার বোন সুমনা আর ভগ্নিপতি মনোজের দরজায় গিয়েছিল। তার মনে হয়েছিল যে খারাপ সময়ে নিজের লোকেরা কাজে আসবে, কিন্তু মনোজ তাকে দরজা থেকেই তাড়িয়ে দিল। তুমি নিজের বোকামিতে নিজের বাড়ি পুড়িয়েছ রতন। পাওনাদাররা তোমার পেছনে পড়ে আছে। কাল যদি তারা আমাদের দরজায় আসে, তবে সমাজে আমার একটা ইজ্জত আছে, প্রতিপত্তি আছে। আমি কোনো জালিয়াতির চক্করে নিজের নাম খারাপ করতে পারব না। মনোজ নিষ্ঠুরভাবে বলেছিল। সুমনা পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। রতন সুমনার দিকে আশার চোখে তাকাল, কিন্তু সুমনাও চোখ ফিরিয়ে নিল আর চুপচাপ ভেতরে চলে গেল। সেই দিনের পর রতন আর কোনোদিন ওই বাড়ির দরজা খটখটায়নি। সে একজন দিন মজুর হয়ে গেল, বাসনের দোকানে কাজ করতে লাগল, একটা ছোট্ট কুঁড়েঘরে থাকতে শুরু করল। তার দুনিয়া শুধু তার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা রতনের কানে হঠাৎ ব্যান্ড পার্টির আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। বর আসছে। দামি আতশবাজিতে পুরো আকাশ আলোকিত হয়ে উঠল। বরযাত্রীরা মদের নেশায় চুর হয়ে নাচছিল। রতন একটু এগিয়ে এলো। তার মনে এটা দেখার তীব্র লালসা ছিল যে তার প্রিয়ার হবু স্বামী দেখতে কেমন। সুমনা তাকে বলেছিল যে ছেলে অনেক বড় বিজনেসম্যান, তার ব্যবসা অনেক রাজ্যে ছড়িয়ে আছে। বরযাত্রী ধীরে ধীরে গেটের কাছে পৌঁছাল। মনোজ আর সুমনা উভয়ের মুখেই একজন কোটিপতি জামাই পাওয়ার অহংকার ছিল। নাচতে থাকা বরযাত্রীদের ভিড় একটু সরে গেল, আর একটি সাজানো সাদা ঘোড়া দরজার কাছে এসে দাঁড়াল। ক্যামেরাম্যান আর ভিডিওগ্রাফারের ফ্ল্যাশলাইট এখন সরাসরি ঘোড়ায় বসা বরের ওপর পড়ছিল। সাদা রঙের ভারী গোল্ডেন কাজ করা শেরওয়ানি আর মাথায় সাজানো রাজকীয় পোশাকের মাঝে বরের মুখে অতি আত্মবিশ্বাসে ভরা এক অহংকারী ভাব ছিল। রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা রতন যেই বরের মুখ দেখল, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে নিজের চশমা খুলে মুছল এবং আবার পরে মন দিয়ে দেখল। সে ভুল করতে পারে না, যদিও সে দাড়ি বাড়িয়ে নিয়েছে, যদিও তার চুল আলাদাভাবে কাটা, কিন্তু রতন ওই মানুষটিকে হাজারো ভিড়ের মধ্যেও চিনতে পারবে। এ কোনো কোটিপতি বিজনেসম্যান ছিল না, এই ছিল সুজিত খান্না। সেই সুজিত যে রতনের জীবন বরবাদ করেছিল, যার কারণে তার স্ত্রীর প্রাণ গিয়েছিল, সেই প্রতারক যাকে পুলিশ আজ পর্যন্ত খুঁজে পায়নি। আর আজ সে এক নতুন পরিচয়, এক নতুন নাম আর এক নতুন শিকারের সাথে ফিরে এসেছে। রতন হঠাৎ সবকিছু বুঝতে পারল। সুজিতের মতো লোকেরা কখনো বদলায় না, তারা শুধু নিজেদের শহর আর নিজেদের নাম বদলায়। নিউজ চ্যানেলে প্রায়ই এমন খবর আসে যেখানে একজন ধূর্ত প্রতারক নিজেকে বড়লোক পরিচয় দিয়ে অবস্থাপন্ন ঘরের মেয়েদের বিয়ে করে, যৌতুক হিসেবে মোটা টাকা হাতায় এবং তারপর একদিন সব টাকা আর গয়না নিয়ে চম্পট দেয়। সুমনা আর মনোজ নিজেদের লোভ আর মিথ্যে প্রতিপত্তির চক্করে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তারা ওই ছেলের ব্যাকগ্রাউন্ড ঠিকমতো যাচাইও করেনি। টাকা প্রায়ই মানুষের চোখে পট্টি বেঁধে দেয়। রতনের শ্বাস দ্রুত হতে লাগল। কিছু মুহূর্তের জন্য মনে প্রতিশোধের ভাবনা এলো। হতে দাও বরবাদ, এরা আমার সাথে কি ভালো করেছে? নিজের ভাইকে বিয়েতে নিমন্ত্রণ পর্যন্ত দেয়নি। কিন্তু তখনই দোতলার ঘরের কাঁচের জানালা দিয়ে সে প্রিয়াকে দেখতে পেল। লাল বেনারসিতে সাজা, সে ঠিক এক পুতুলের মতো লাগছিল। সে তার সখীদের সাথে দাঁড়িয়ে বর দেখছিল, আর তার মুখে এক নিষ্পাপ হাসি ছিল। রতনের বুক কেঁপে উঠল। সুমনা খারাপ হতে পারত, মনোজ স্বার্থপর হতে পারত, কিন্তু প্রিয়ার কি দোষ ছিল? ওই বাচ্চা মেয়েটাকে তো ওই নরপিশাচ ছিঁড়ে খাবে। তার জীবন তো শুরু হওয়ার আগেই ছাই হয়ে যাবে। সে সুপ্রিয়ার মতো তিল তিল করে মরে যাবে। না, আমি নিজের সুপ্রিয়াকে বাঁচাতে পারিনি, কিন্তু এখন নিজের প্রিয়াকে এই চিতায় জ্যান্ত পুড়তে দেব না। রতন দৃঢ় প্রতিজ্ঞ হল। আজ কথা তার নিজের সম্মানের ছিল না, তার মেয়ের মতো ভাগ্নির জীবনের ছিল। রতন ভারী আর শক্ত কদমে রাস্তা পার হতে লাগল।
আজ সে একজন অনাহুত অতিথি হয়ে সেই ব্যাঙ্কোয়েট হলের চৌকাঠ ডিঙাতে যাচ্ছিল। কিন্তু হলের মখমলি কার্পেটে পা রাখতেই সেখানে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে এমনভাবে দেখল যেন কোনো অস্পৃশ্য ব্যক্তি কোনো পবিত্র মন্দিরের সিঁড়িতে পা রেখেছে। কালো স্যুট পরা আর কানে ইয়ারপিস লাগানো দুই হৃষ্টপুষ্ট বাউন্সার সাথে সাথে এগিয়ে এলো আর রতনের পথ আটকে দিল। এই বুড়ো, কোথায় ঢুকে আসছিস? এটা কোনো দান খায়রাত করার জায়গা নয়, বাইরে যা। এক বাউন্সার রতনকে ধরে পেছনে ধাক্কা দিয়ে বলল। রতন মিনতি করল, আমাকে ভেতরে যেতে দাও, আমি কনের মামা, আমাকে সুমনা আর মনোজের সাথে দেখা করতে হবে, খুব দরকারি কাজ আছে। বাউন্সাররা একে অপরের দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসল। কনের মামা? আয়নায় নিজের মুখ দেখেছিস? ভেতরে যারা ভিআইপি লোক আছে তাদের জুতোর দামও তোর সারা জীবনের কামাইয়ের চেয়ে বেশি হবে। চল ভাগ এখান থেকে, নাহলে হাড়গোড় ভেঙে দেব। এই হট্টগোলের মাঝে মনোজের নজরে এই জমায়েত পড়ল। সে রতনকে দেখামাত্রই তার মুখের রং উড়ে গেল, কপালে ভাঁজ পড়ল আর চোখে রাগ ভেসে উঠল। সে দ্রুত গেটের দিকে এলো। কি হচ্ছে এখানে? মনোজ কড়াগড়ায় জিজ্ঞেস করল। স্যার, এই ভিখারি ভেতরে ঢোকার চেষ্টা করছে, বলছে যে কনের মামা। বাউন্সার সাফাই দিল। মনোজ বাউন্সারদের পেছনে সরতে বলল আর এক ঘৃণ্য দৃষ্টি রতনের ওপর দিল। তুমি এখানে কি করছো রতন? মনোজ রেগে দাঁত কিড়মিড় করে খুব নিচু স্বরে বলল, যাতে আশেপাশে থাকা অতিথিরা শুনতে না পায়। তোমাকে সুমনা মানা করেছিল না এখানে আসতে? কি চাও? টাকা চাই? দাঁড়াও, আমি দিচ্ছি, কিন্তু এখান থেকে বিদায় হও, আমার সম্মানের তামাশা বানাবে না। রতন মনোজের হাত ঝাটকিয়ে দিল। আমার তোমার টাকার দরকার নেই মনোজ। ভেতরে যে ছেলেটি বড় হয়ে বসে আছে সে কোনো বড় বিজনেসম্যান নয়, ও একজন ফ্রড, জালিয়াত। ও আমাদের প্রিয়ার জীবন বরবাদ করে দেবে। মনোজ, বিয়ে থামাও। রতনের কথা শুনে মনোজ এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার মুখে এক ব্যঙ্গাত্মক আর নিষ্ঠুর হাসি ফুটে উঠল। তোমার মাথা খারাপ হয়ে গেছে রতন। ভেতরে যে ছেলেটি বসে আছে সে রোহিত মেহরা। দিল্লিতে তার 3টে ফ্যাক্টরি আছে। আমি নিজে ইন্টারনেটে তার কোম্পানির ওয়েবসাইট দেখেছি। তার বাবা মায়ের সাথে আমি নিজে দেখা করেছি। তারা বংশী মর্যাদা সম্পন্ন ধনী লোক, আর তুমি এক রাস্তার ধারের দিনমজুর আমাকে আমার জামাইয়ের আসল রূপ চেনাবে? তখনই সুমনাও সেখানে চলে এলো। সে রতনকে দেখে নিজের মাথায় হাত দিল। ভাইয়া, আপনি এসেই গেলেন? আমার নাক কাটাতে আপনার কিসের শত্রুতা আমার সাথে? সুমনার চোখে রাগ ছিল। রতন নিজের বোনের দুহাত চেপে ধরল। সুমনা, এই বিয়ে থামাও। বর একজন অনেক বড় প্রতারক। আমার কথা শোনো, আমি পাগল নই। আমি ওই মুখ হাজারো ভিড়ের মধ্যেও চিনতে পারব। ও দাড়ি বাড়িয়ে নিয়েছে, চশমা বদলেছে, কিন্তু ও সেই সুজিত যে আমাকে লুটেছিল। ও তোমার মেয়েকে ছিঁড়ে খাবে। তোমরা টাকার লোভে অন্ধ হয়ে গেছ। ও কোনো মেহেরা নয়, ও একজন ঠগ। সুমনা ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল আর ঘৃণা ভরে বলল, ব্যাস করুন ভাইয়া। আমি জানি আপনি কেন এসব করছেন। আপনি আমাদের উন্নতি সহ্য করতে পারছেন না আর হিংসেতে এইসব বানানো গল্প তৈরি করছেন। আপনার থেকে আমি এটা আশা করিনি। সুমনার এই কথাগুলো রতনের বুকে তীরের মতো বিঁধল। মনোজ এবার মেজাজ হারিয়ে ফেলল। সে নিরাপত্তারক্ষীদের ডাকল আর আদেশ দিল, এই লোকটাকে তুলে রাস্তার ওপারে ফেলে দাও, আর যদি ওকে এখানে আমার দেখা যায় তবে ওর হাত পা ভেঙে দেবে। ওর মুখ যেন আমি আর না দেখি। নিরাপত্তারক্ষীরা রতনকে নির্মমভাবে ধরল এবং তাকে হিড়হিড় করে টেনে গেটের বাইরে নিয়ে গেল। রতন চিৎকার করতে থাকল, সুমনা, প্রিয়াকে বাঁচাও, ও নেকড়ে! কিন্তু ব্যান্ড পার্টির আওয়াজে তার গলা হারিয়ে গেল। রতনকে রাস্তার ধারের মাটির ওপর জোরে আছাড় দেওয়া হলো। তার চশমা দূরে গিয়ে পড়ল। তার হাঁটু আর কোনোই থেকে রক্ত পড়তে লাগল। রাস্তার ঠান্ডা আর ভেজা মাটির উপর পড়ে থাকা রতনের মনে হল যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছে। সে নিজের চশমা তুলল। সেটি কোনোমতে চোখের ওপর বসাল। জয়মালের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। প্রিয়া এক খুব সুন্দর স্টেজে দাঁড়িয়েছিল। তার সামনে ওই পিশাচ সুজিত, যে এখন রোহিত মেহরা হয়ে গেছে, হাতে ফুলের মালা নিয়ে হাসি মুখে দাঁড়িয়েছিল। রতন বুঝতে পারল যে এখানে কান্নাকাটি আর অনুনয় বিনয় করে কিছু হবে না। মনোজ আর সুমনা ততক্ষণ মানবে না যতক্ষণ না সুজিতের মুখোশ তাদের সামনে খোলা হবে। তখনই রতনের এক নাম মনে পড়ল, ইন্সপেক্টর অজয় রাঠোর। অজয় রাঠোর আর্থিক অপরাধ শাখার একজন তুখোর অফিসার ছিলেন, যিনি 7 বছর আগে রতনের ব্লু হরাইজন প্রজেক্টের জালিয়াতির তদন্ত করেছিলেন। রাঠোর সুজিত খান্নাকে ধরার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সুজিত ততক্ষণে দেশের বাইরে চলে গিয়েছিল। রাঠোরই রতনকে সুজিতের পুরনো রেকর্ড দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে এটি একজন ঠগ, যে পরিচয় বদলে মানুষকে ঠকায়। রাঠোর তখন বলেছিলেন, রতনজি, এই লোক যেখানেই থাকুক একদিন না একদিন ফিরে আসবেই স্বীকার করতে। যদি আপনি এর কোনো খবর পান তবে সবার আগে আমাকে ফোন করবেন। রতন টলতে টলতে উঠে দাঁড়াল। সে নিজের মোবাইল বের করল আর ইন্সপেক্টরকে ফোন লাগাল। রিং হচ্ছিল। রাত 11:30 বেজে গিয়েছিল। রাঠোর সাহেব কি ফোন ধরবেন ভেবে রতনের বুকের ধরফড়ানি বেড়ে গেল। হ্যালো? ওপাশ থেকে এক ভারী আর গম্ভীর আওয়াজ এলো। রাঠোর সাহেব, আমি রতন বলছি, ব্লু হরাইজন প্রজেক্টের সেই রতন ঠিকাদার। ওপাশে এক মুহূর্তের নীরবতা ছেয়ে গেল। হ্যাঁ রতনজি, বলুন, এত রাতে ফোন? স্যার, ও ফিরে এসেছে, সুজিত খান্না। ও এই মুহূর্তে আমার চোখের সামনে আছে।
রতনের গলা শুনে মনে হচ্ছিল সে কেঁদে ফেলবে। ফোনের ওপারে যেন কারেন্ট বয়ে গেল। ইন্সপেক্টর রাঠোরের ঘুম পলকে উড়ে গেল। কি? কোথায় ও? স্যার, শহরের এম্পায়ার প্যালেস ব্যাঙ্কোয়েট হলে। ও নিজের নাম রোহিত মেহরা রেখেছে, আর ও আমার আপন ভাগ্নির সাথে বিয়ে করছে। জয়মালা হয়ে গেছে স্যার, কিছুক্ষণের মধ্যেই ৭ পাক শুরু হয়ে যাবে। আপনি জলদি চলে আসুন, না হলে আমার বাচ্চার জীবন। রতন ফুপিয়ে উঠল। রোহিত মেহরা? রাঠোর নিজের স্মৃতিতে জোর দিয়ে বললেন, এই নাম তো সম্প্রতি একটা ফ্রড কেসের সামনে এসছিল। রতনজি, আমার কথা মন দিয়ে শুনুন। আপনি ওখানেই থাকুন, আমি এক্ষুনি ফোর্স নিয়ে বেরোচ্ছি। আমার ওখানে পৌঁছতে অন্তত আধা ঘন্টা লাগবে। কিন্তু স্যার, ততক্ষণ তো ৭ পাক হয়ে যাবে। আমার বোন তো আমার কথা শুনতেই রাজি নয়। রতনজি, রাঠোরের গলায় এক কঠোর আদেশ ছিল, আপনাকে যে কোনো মূল্যে ওই ৭ পাক আধা ঘন্টা পর্যন্ত রুখতে হবে। আপনার যা খুশি করতে হয় করুন, আমি আসছি। ফোন কেটে গেল। রতন ঘুরে ব্যাঙ্কোয়েট হলের দিকে তাকালো, এক গভীর শ্বাস নিল, আর নিজের রক্ত ও মাটি মাখা জামাকাপড় নিয়ে আরও একবার ওই ব্যাঙ্কোয়েট হলের দিকে পা বাড়াল। এখন তার সাহস দ্বিগুণ হয়ে গিয়েছিল। সে খুব ভালো করে জানত যে মেন গেট দিয়ে ভেতরে যাওয়ার মানে হল নিজের হাড় ভাঙা আর সময় নষ্ট করা। বাউন্সাররা অ্যালার্ট ছিল, কিন্তু রতন শুধু একজন দিনমজুর ছিল না। ৭ বছর আগে সে এই শহরের একজন পরিচিত ঠিকাদার ছিল। সে নিজের জীবনে এরকম ডজন ডজন ব্যাঙ্কোয়েট হল আর কমার্শিয়াল বিল্ডিং বানিয়েছিল। সে জানত যে এরকম আলিশান হলগুলোতে সব সময় একটা পেছনের দরজা থাকে, যা শুধুমাত্র কেটারিংয়ের ভারী জিনিসপত্র, গ্যাস সিলিন্ডার, হালুইকর আর মজুরদের আসা যাওয়ার জন্য ব্যবহার করা হয়। সে মূল রাস্তা থেকে সরে গিয়ে এক সরু আর অন্ধকার গলিতে ঢুকে পড়ল। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসছিল। কিছু দূর যাওয়ার পর সে হলের পেছনের অংশের লোহার একটা বড় শাটার দেখতে পেল, যা অর্ধেক খোলা ছিল। ভেতর থেকে বড় বড় কড়াইয়ের আওয়াজ আর মশলার তীব্র গন্ধ আসছিল। রতন চুপিসারে ওই শাটারের নিচ দিয়ে গলে ভেতরে ঢুকে পড়ল। এটা ব্যাঙ্কোয়েট হলের কিচেন এরিয়া ছিল। সেখানে শয়ে শয়ে ওয়েটার, সাফাই কর্মী আর বাবুর্চি নিজেদের কাজে পাগলের মতো ব্যস্ত ছিল। মেঝের ওপর তেল, জল আর এঁটো খাবার ছড়িয়েছিল। কেউ রতনের দিকে খেয়াল করল না। সেখানে এমনিতে অনেক গরিব মজুর বাসন ধোয়ার কাজ করছিল। লোকে ভাবল সেও হয়তো কোনো নতুন মজুর। রতন সেখানে রাখা একটা বড় তন্দুরের পিছনে লুকিয়ে পড়ল আর মূল হলের দিকে যাওয়ার রাস্তা দেখতে লাগল। তখনই তার নজরে বরের বাড়ির লোকেরা পড়ল। কিছু মহিলা আর পুরুষ, যারা ভারী রেশমি জামাকাপড় আর গয়নায় সেজেছিল, কিচেনের কাছে এসে ওয়েটারের উপর চিৎকার করছিল। আরে ও ওয়েটার, ওই মালাই কোফতা আর আনো ভিআইপি টেবিলে। আসুন, ওই যে বিদেশি মদের বোতলগুলো এসেছে, ওগুলো চুপচাপ আমাদের ঘরে পৌঁছে দিও, বুঝলে? এক মহিলা, যে নিজেকে বরের মা বলছিল, খুব কর্কশ আর লোভী সুরে কথা বলছিল। রতন একজন অভিজ্ঞ মানুষ ছিল। সে সাথে সাথে ধরে ফেলল যে এরা কোনো ধনী আর খানদানি পরিবার নয়। তাদের কথা বলা, চালচলন আর সব কিছুর ওপর ঝাঁপিয়ে পড়ার লোভ বলে দিচ্ছিল যে এরা আসল আত্মীয় নয়। পরিষ্কার বোঝা যাচ্ছিল সুজিত এদের কিছু হাজার টাকা দিয়ে নিজের মা বাবা আর আত্মীয়র ভূমিকা পালন করার জন্য এখানে এনেছিল। রতনের বুক রাগে ফেটে যাচ্ছিল। সুমনা আর মনোজ নিজেদের মিথ্যে অহংকারের এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তাদের এই লোকেদের আসল রূপ নজরেই আসেনি। শুধু দামি গাড়ি আর মিথ্যে শান দেখে তারা নিজের একমাত্র মেয়ের জীবনে সদা করে দিয়েছিল। রতন কিচেনের রাস্তা দিয়ে মূল হলের একদম ধারের করিডোরে পৌঁছে গেল। হলের মাঝখানে এক বিশাল আর ফুলে সাজানো মণ্ডপ ছিল। পণ্ডিতজি মন্ত্র পড়ছিলেন। প্রিয়া আর সুজিত যজ্ঞের আগুনের সামনে বসেছিল। ৭ পাক শুরু হতে যাচ্ছিল। রতন নিজের ঘড়ির দিকে তাকালো। রাত ১২টা বেজে গিয়েছিল। ইন্সপেক্টর রাঠোরের পৌঁছাতে তখনও আধা ঘন্টা বাকি ছিল, অথচ পরবর্তী ১০ মিনিটে ৭ পাক শেষ হয়ে যেত। আর একবার ৭ পাক হয়ে গেলে খেলা খতম। সে যদি সরাসরি মণ্ডপে চলে যায়, তবে মনোজের গুন্ডা আর বাউন্সাররা তাকে ১ মিনিটে তুলে বাইরে ফেলে দেবে। তাকে এমন কোনো উপায় ভাবতে হতো যা পুরো হল থামিয়ে দেবে। তাকে পুলিশের আসা পর্যন্ত সামনে না এসে যে কোনো মূল্যে এই বিয়ে রুখতে হতো। তখনই তার নজরে করিডোরের শেষে লাগানো বিশাল ইলেকট্রিক্যাল প্যানেলের ওপর পড়ল, যা ছিল মেন মিটার বক্স। একজন পুরনো ঠিকাদার হিসেবে সেই ধরনের বিল্ডিংয়ের নারী নক্ষত্র চিনত। পুরো জৌলুস এই একটা বক্স থেকে নিয়ন্ত্রিত হতো। সে পা টিপে প্যানেল পর্যন্ত পৌঁছাল। ৪৪০ ভোল্টের সতর্কতা লেখা ওই লোহার দরজা সে খুলল। ভেতরে ডজন ডজন এমসিবি আর একটা বড় মেন সুইচ লাগানো ছিল। রতন এক লম্বা শ্বাস নিল, বজরংবলীর নাম নিল, আর পুরো শক্তি দিয়ে মেন সাপ্লাইয়ের ওই ভারী কাটআউট ফিউজগুলো টেনে বাইরে বের করে নিল। হঠাৎ হাজার হাজার ভোল্টের চাকচিক্য, ডিজের আওয়াজ আর মণ্ডপের জৌলুস সব এক ঝটকায় শূন্য হয়ে গেল। পুরো এম্পায়ার প্যালেস এক ঘন আর ভুতুরে অন্ধকারে ডুবে গেল। মুহূর্তের মধ্যে নীরবতা ভাঙল, আর হলে থাকা মহিলা ও বাচ্চাদের চিৎকার শোনা গেল। আরে লাইট কিভাবে চলে গেল?
বন্ধ হলে যেখানে শত শত মানুষ ছিল সেখানে এয়ার কন্ডিশনার বন্ধ হতেই কিছুক্ষণের মধ্যেই ভয়ানক ভ্যাপসা গরম বাড়তে লাগল। মনোজের ঘাবড়ে যাওয়া আওয়াজ প্রতিধ্বনিত হল, ম্যানেজার, কিভাবে হলো এসব? জেনারেটর চালু করো জলদি। কিন্তু রতন শুধু মেন ফিউজই বের করেনি। একজন অভিজ্ঞ ঠিকাদার হওয়ার কারণে সে জানত যে এরকম হলগুলোতে অটোমেটিক জেনারেটর থাকে, যা কারেন্ট গেলেই 10 সেকেন্ডে নিজে থেকে চালু হয়ে যায়। তাই ফিউজ বের করার ঠিক আগে সে খুব বুদ্ধিমত্তার সাথে জেনারেটরের অটো স্টার্ট সেন্সরের একটা মেন তার কেটে দিয়েছিল। এখন যতক্ষণ না ইলেকট্রিশিয়ান এসে ওই সূক্ষ্ম ত্রুটি খুঁজে বের করবে, জেনারেটর কোনোভাবেই চালু হতে পারত না। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল, কিন্তু সেগুলো মণ্ডপের রীতিনীতি এগিয়ে নেওয়ার জন্যে যথেষ্ট ছিল না। মণ্ডপে বসে থাকা বরের মুখে ভীতি ফুটে উঠেছিল। তার নিজের মুখোশ খোলার ভয় ছিল। অন্ধকার আর দমবন্ধ অবস্থা নিজের প্রভাব দেখাচ্ছিল। 15-20 মিনিট কেটে গেল। এসি বন্ধ থাকায় আর্দ্রতা বেড়ে গেল, আর ভিআইপি অতিথিরা বিরক্ত হয়ে বাইরে গার্ডেনের দিকে সরে যেতে লাগল। ওদিকে ম্যানেজার পসিনে লতপথ দৌড়াদৌড়ি করছিল, আর তার ইলেকট্রিশিয়ান মোবাইলের ফ্ল্যাশ লাইটে প্যানেলের ত্রুটি খুঁজতে ব্যস্ত ছিল। অবশেষে ঠিক 12টা 20 মিনিটে জেনারেটরের ভারী আওয়াজ শোনা গেল, আর হল আবার আলোকিত হয়ে উঠল। প্যানেলের পেছনে লুকিয়ে থাকা রতন ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু সে নিজের কাজে সফল। সে পুলিশের পৌঁছনোর জন্যে মূল্যবান 20 মিনিট সময় বের করে নিয়েছিল। আলো আসতেই মনোজ স্বস্তির শ্বাস নিল, আর রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, চলুন, বাঁচা গেল। পণ্ডিতজি, এবার বাকি রসম ছেড়ে জলদি 7 পাক শুরু করান, আগেই অনেক দেরি হয়ে গেছে। পণ্ডিতজি প্রিয়া আর সুজিতকে উঠে দাঁড়ানোর নির্দেশ দিলেন। সুজিত প্রিয়ার হাত ধরল। প্রথম পাক শুরু হতে যাচ্ছিল, তখনই থামো। এক ভারী কিন্তু ভয়াবহ রকমের মজবুত কণ্ঠস্বর পুরো হলের নীরবতা চিরে দিল। সবার চোখ ওই দিকে ঘুরে গেল। ভিআইপি অতিথিদের সেই জৌলুস আর রেশমি পোশাকের মাঝে এক এমন মানুষ দাঁড়িয়েছিল যে ওই মাহফিলের সাথে একদমই বেমানান ছিল। ধুলো আর কাদা মাখা তার সাধারণ জামাকাপড়, ঘামে ভেজা মুখ আর চোখে এক জ্বলন্ত আগ্নেয়গিরি। সে ছিল রতন, যে অন্ধকার করিডোর থেকে সোজা মণ্ডপের পাশে এসে দাঁড়িয়েছিল। সুমনা আর মনোজ তাকে সেখানে দেখে এমনভাবে কেঁপে উঠল যেন তারা কোনো ভূত দেখেছে। কাউকে তোয়াক্কা না করে রতন ভারী কদমে মণ্ডপে সিঁড়ি বেয়ে উঠল, আর কেউ তাকে আটকানোর আগেই সে বর ও কনের মাঝে বাঁধা ওই জোড়বন্ধন নিজের শক্ত মুঠোয় চেপে ধরল। এই বিয়ে হবে না, রতনের আওয়াজ গর্জে উঠল। মনোজের মুখ রাগে লাল হয়ে গেল। সে এগিয়ে এসে রতনের কলার ধরল। তোর এত বড় সাহস! তুই ভেতরে কিভাবে ঢুকলি? আমার সম্মানের তামাশা বানিয়ে রেখেছিস? ছেড়ে দাও আমাকে মনোজ। রতন মনোজের হাত ঝটকিয়ে দিল, আর নিজের ভাগ্নি প্রিয়ার দিকে তাকাল। প্রিয়া ঘুমটার আড়ালে নিজের মামাকে এই অবস্থায় দেখে কাঁপছিল। প্রিয়া, আমার মা, এই জোড়বন্ধন খুলে ফেল। এই লোক তোর যোগ্য নয়, ও একটা জানোয়ার। রতনের চোখ দিয়ে জল পড়তে লাগল। তখনই বর, যে এতক্ষণ ভদ্রতার মুখোশ পড়েছিল, খুব মার্জিত সুরে বলল, এক্সকিউজ মি, এই লোকটা কে আঙ্কেল? আপনাদের ফাংশনে কি যে কোনো রাস্তার লোক এভাবেই ঢুকে আসে? এটা আমার আর আমার পরিবারের অপমান। সুজিত খান্না, রতন গর্জে উঠল। সে বরের দিকে নিজের আঙুল তুলল। তোর এই ভদ্রতার নাটক অন্য কাউকে দেখাস। দাড়ি বাড়িয়ে নিলে আর নাম বদলে নিলে তোর সত্য লুকিয়ে যাবে না। আমি রতন, ব্লু হরাইজন প্রজেক্টের ঠিকানার, মনে পড়ছে? 7 বছর আগে তুই আমাকে আর আমার মতো শত শত মানুষকে বরবাদ করেছিলি। রতনের এই কথাগুলো পুরো হলে যেন এক ভূমিকম্প এনে দিল। অতিথিরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। সুজিতের মুখে এক মুহূর্তের জন্য ভয়ে ফুটে উঠল, কিন্তু পরের মুহূর্তেই সে হাসতে লাগল, এক কৃত্রিম অহংকারী হাসি। কি আজেবাজে কথা বলছেন? কোন সুজিত? আমি রোহিত মেহরা। মনে হয় এই লোকটির মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সুজিত খুব ধূর্ততার সাথে কথা সামলে নিল। সুমনার সহ্য করতে পারল না। সে মণ্ডপে এলো এবং সবার সামনে সে নিজের আপন ভাইয়ের গালে এক জোরে চড় মারল। আপনার লজ্জা করে না ভাইয়া? সুমনা ঘৃণা ভরে গর্জে উঠে বলল, আপনার এই হিংসে আর নীচতার কারণেই আমি আপনাকে ডাকিনি। আপনি নিজের জীবন তো তছনছ করেছেনই, এখন আমার মেয়ের জীবনও উজাড় করতে চাইছেন। আপনি আমার জন্য আজ থেকে মরে গেছেন। বেরিয়ে যান এখান থেকে, না হলে আমি নিজে পুলিশ ডেকে আপনাকে জেলে পাঠাবো। রতনের মাথা চড়কিয়ে ঘুরে গিয়েছিল। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। যন্ত্রণা গালে কম, মনে বেশি হচ্ছিল, কারণ চরটি কোনো পর দেয়নি, তার আপন বোন মেরেছে। কিন্তু তা সত্ত্বেও রতন নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না, কারণ এখন লড়াই ওই বোনকে ফিরে পাবার ছিলই না। এখন কথা ছিল শুধুমাত্র তার নিষ্পাপ ভাগ্নির জীবনের। সে সুমনার চোখে তাকাল।
মারলে যতটা ইচ্ছে মেরে নে, কিন্তু আজ এই জালিয়াতকে নিজের বাচ্চার জীবন উজাড় করতে দেব না। তোকে পুলিশ ডাকতে হয় ডাক, আমিও পুলিশেরই অপেক্ষা করছি। মনোজ পেছনে ঘুরে জোরে ডাক দিল, বাউন্সার, কোথায় মরলে সব? এসো আর এই ভিখারিকে টেনে বাইরে ফেলো। 4 জন হৃষ্টপুষ্ট বাউন্সার দৌড়ে মণ্ডপের দিকে আসতে লাগল। রতন নিজের ঘড়ির দিকে তাকাল। 12:35 বেজে গিয়েছিল। পুলিশের তো এতক্ষণে চলে আসা উচিত ছিল, রতন মনে মনে বলল। তখনই বাউন্সাররা দ্রুত এসে রতনকে চেপে ধরল আর তার পেটে জোরে ঘুষি মারল। রতন যন্ত্রণায় কুঁকড়ে গেল। প্রিয়া, যে এতক্ষণ দাঁড়িয়ে কাঁপছিল, হঠাৎ কেঁদে উঠল, ছেড়ে দাও আমার মামাকে, পাপা প্লিজ, ওনাকে মারবেন না। তখনই হলের মেইন গেটের দিক থেকে এমন এক আওয়াজ এলো যা বাউন্সারদের হাত হাওয়ায় থামিয়ে দিল আর মনোজ ও সুমনার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। ওকে ছেড়ে দাও, না হলে তোমাদের সবার হাত পা ভেঙে লকআপে পুড়ে দেব। এই আওয়াজ অন্য কারোর নয়, বরং ভারী পুলিশ ফোর্স নিয়ে হলে ঢোকা আর্থিক অপরাধ শাখার ইন্সপেক্টর অজয় রাঠোরের। হলের মেন গেট থেকে ইন্সপেক্টর অজয় রাঠোর নিজের সাথে 1 ডজনেরও বেশি সশস্ত্র পুলিশ সদস্য নিয়ে এক ঝড়ের মতো মণ্ডপের দিকে এগোচ্ছিলেন। তার ব্যক্তিত্ব আর মুখের কাঠিন্য দেখে ভিআইপি অতিথিরা নিজেদের থেকেই রাস্তা ছেড়ে দিচ্ছিল। মণ্ডপে দাঁড়িয়ে থাকা বাউন্সাররা পুলিশ দেখা মাত্রই রতনকে ছেড়ে দিল আর পিছিয়ে গেল। রতন হাঁপাতে হাঁপাতে হাঁটু গেড়ে সেখানেই মাটিতে পড়ে গেল। ইন্সপেক্টর রাঠোর সবার আগে নিচে পড়ে থাকা আহত রতনকে সাহারা দিয়ে তুললেন। রতনজি, আপনি ঠিক আছেন? রাঠোরের গলায় রতনের জন্য সম্মান ছিল। মনোজ, যে এতক্ষণ নিজের প্রতিপত্তির নেশায় মগ্ন ছিল, ভারী পুলিশ ফোর্স দেখে ভেতর থেকে ঘাবড়ে গেল। তবুও নিজের প্রভাব আর মিথ্যে অহংকার বজায় রেখে সে সামনে এলো। ইন্সপেক্টর সাহেব, এসব কি? আপনি কোনো ওয়ারেন্ট ছাড়াই আমার মেয়ের বিয়েতে পুলিশ ফোর্স নিয়ে কিভাবে ঢুকলেন? আপনি জানেন না আমি কে? আমি এখনই কমিশনার সাহেবকে ফোন লাগাচ্ছি। রাঠোরের মুখে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। তিনি মনোজের চোখের দিকে তাকিয়ে বললেন, খুব ভালো, লাগিয়ে নিন কমিশনার সাহেবকে। কেন, চাইলে সরাসরি হোম মিনিস্টারকেও লাগিয়ে নিতে পারেন। কিন্তু তাকে এটাও জানিয়ে দেবেন যে কোটিপতি জামাইয়ের হাতে আপনি নিজের মেয়েকে তুলে দিতে যাচ্ছেন, সে রোহিত মেহরা নয়, সুজিত খান্না। পুরো দেশে 25টির বেশি জালিয়াতি, ভুয়ো কোম্পানি আর কোটি কোটি টাকা আত্মসাতের কেস আছে এর নামে। আর ইওডব্লিউকে একজন ওয়ান্টেড অপরাধীকে গ্রেপ্তার করতে কোনো ওয়ারেন্টের প্রয়োজন হয় না। এটা শুনে মনোজের হাত থেকে ফোন পড়ে গেল। সুমনার চোখ ছানাবড়া হয়ে গেল। রাঠোর সাথে সাথে ঘুরলেন। তিনি সুজিতের দিকে তাকালেন, যে এখন মণ্ডপ থেকে পেছানোর চেষ্টা করছিল। তার কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল। তার সেই অহংকারী হাসি এখন ভয়ে বদলে গিয়েছিল। কোথায় যাচ্ছ সুজিত খান্না? নাকি বলবো রোহিত মেহরা, অথবা আহমেদাবাদ কেসের বিক্রম শেঠ? রাঠোর এগিয়ে সে সুজিতের কলার এত জোরে ধরলেন যে তার শেরওয়ানির উপরের বোতাম ছিঁড়ে গেল। অফিসার, আপনি ভুল বুঝছেন, আমি রোহিত মেহরা, আমার মা বাবা এখানে আছেন, আপনি তাদের জিজ্ঞেস করুন। সুজিত তোতলাতে তোতলাতে নিজের নকল মায়ের দিকে ইশারা করল। কিন্তু পুলিশের উর্দি আর হাত করা দেখে সেই ভাড়া করা মহিলার হাত পা কাঁপতে লাগল। আরে সাহেব, আমাদের এর সাথে কোনো সম্পর্ক নেই, মহিলা কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল। আমি তো রামলীলায় কাজ করা আর্টিস্ট। এই লোকটা আমাকে আর আমার স্বামীকে ৫,৫ হাজার টাকা দিয়েছিল আজ রাতে এখানে এসে ওর মা বাবার নাটক করার জন্য। সাহেব, এই গয়নাগুলো নকল, আমরা তো শুধু দিনমজুরির জন্য কাজ করেছি, আমাদের ছেড়ে দিন। রাঠোর একজন কনস্টেবলকে জিপ থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মেশিন আনতে বললেন, যা এরকম ধূর্ত অপরাধীদের হাতে নাতে ধরার জন্য ব্যবহার করা হয়। চলুন রোহিত মেহরাজি, নিজের বুড়ো আঙুল ছোঁয়ান এখানে। রাঠোর সুজিতের বুড়ো আঙুল ধরে জোর করে মেশিনের উপর রাখলেন। 3 সেকেন্ড পর মেশিনের স্ক্রিন লাল রঙে জ্বলে উঠল আর তাতে একটি নাম ও ছবি ভেসে উঠল, সুজিত খান্না। খতম হয়ে গেল তোর খেলা খান্না, রাঠোর শীতল গলায় বললেন। পরের মুহূর্তেই সুজিতের হাতে হাত কড়া পরিয়ে দেওয়া হল। সুজিতের ভদ্রতার মুখোশ খুলে গিয়েছিল। সে রাঠোরকে কিছু বোঝানোর চেষ্টা করল, স্যার আপনি ভুল বুঝছেন, কিন্তু রাঠোর একটিও কথা শুনলেন না। নিয়ে যাও একে, ইন্সপেক্টর কড়া গলায় বললেন। পুলিশকর্মীরা সুজিত আর তার ভুয়া পরিবারকে হিড়হিড় করে টেনে বাইরে নিয়ে গেল। পুলিশ চলে যেতেই হলে এক অস্বস্তিত নীরবতা ছেয়ে গেল। যে ভিআইপি অতিথি আর প্রভাবশালী আত্মীয়রা কিছুক্ষণ আগে মনোজের আগে পিছে ঘুরছিল, এখন তারা কিছু না বলে পা টিপে টিপে বাইরে বেরিয়ে যেতে লাগল। কেউ পুলিশের ঝামেলায় বা এই অপমানের ভাগিদার হতে চাইল না। না কেউ মনোজের চোখের দিকে তাকালো, না কেউ সুমনাকে সান্ত্বনা দিতে এলো। মাত্র 5 মিনিটের মধ্যে সেই আলিশান মণ্ডপ, যা শহরের সবচেয়ে প্রভাবশালী লোকেদের দ্বারা ভর্তি ছিল, একদম খালি হয়ে গেল। নিজের কেউ অবশিষ্ট থাকল না।
যে সমাজ সুমনার কাছে নিজের আপন ভাইয়ের চেয়ে বেশি প্রিয় ছিল, সেই সমাজ তাকে এক ঝটকায় একা ফেলে কিছু না বলে পিঠ দেখিয়ে চলে গেল। এটাই ছিল বড়লোকদের দুনিয়ার সবচেয়ে তেঁতো সত্যি। হলে এখন শুধু পড়ে থাকা ফুল, যজ্ঞের কুণ্ডের ধোঁয়া আর এক ভয়াবহ সত্যি পড়েছিল। প্রিয়া, যে এতক্ষণ লাল বেনারসিতে স্টেজে পাথর হয়ে দাঁড়িয়েছিল, দৌড়ে এলো আর মাটিতে পড়ে থাকা নিজের মামার গলা জড়িয়ে ধরল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। মামা, আপনি কত ভালো, আপনি আমাকে বাঁচিয়ে নিলেন, আমার জীবন বরবাদ হওয়া থেকে বাঁচিয়ে নিলেন আপনি। রতন, যে এতক্ষণ এক অনর পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, নিজের মেয়ের মতো ভাগ্নির জড়িয়ে ধরায় গলে গেল। তার চোখ থেকে কান্নার বাঁধ ভেঙে পড়ল। সে নিজের কাঁপতে থাকা হাতে প্রিয়ার মাথায় হাত রাখল আর তার চোখের জল মুছে দিল। না আমার মা, কাঁদতে নেই, তোর চোখে জল একদম ভালো লাগে না। আজ যা হয়েছে তাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যা। তোর মামা যতক্ষণ বেঁচে আছে, কারোর সাহস নেই যে আমার প্রিয়ার দিকে চোখ তুলে তাকাবে। সুমনার শরীর কাঁপছিল। খালি হল দেখে সে নিজের যোগ্যতা বুঝতে পারছিল। তার নজর নিজের ডান হাতের ওপর গেল, সেই হাত যা দিয়ে সে কয়েক মিনিট আগে নিজের সেই ভাইকে চড় মেরেছিল, যে নিজের সম্মানের তোয়াক্কা না করে তার মেয়ের সম্মান বাঁচাতে এসেছিল। সুমনা চিৎকার করে কেঁদে উঠিল। সে দৌড়ে রতনের ধুলো আর রক্তমাখা পায়ে পড়ে গেল। ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম যে আমার শিরায় বইতে থাকা রক্ত আপনারই। আমি আপনাকে চড় মেরেছি, আপনাকে অপমান করেছি। আমাকে শাস্তি দিন ভাইয়া। আজ যদি আপনি না আসতেন তবে আমার মেয়েটা বরবাদ হয়ে যেত। মনোজ, যে সারা জীবন নিজের পজিশনের অহংকারে বেঁচেছিল, আজ প্রথমবার তার কাছে বলার মতো কোনো শব্দ ছিল না। সে শুধু হাঁটু গেড়ে বসে পড়ল, নজর মাটির দিকে ছিল। কাঁপতে কাঁপতে সে বলল, রতনবাবু, আমি আপনাকে নিজের ঘর থেকে ধাক্কা দিয়ে বের করেছি, বাউন্সার দিয়ে মার খাইয়েছি, আর আপনি তাও এলেন আমার মেয়ের জন্য? আমি ক্ষমা চাওয়ার যোগ্য নই। বলতে বলতে মনোজের চোখ ভিজে এলো। রতন 2 কদম পিছিয়ে গেল। সুমনা রতনের হাত ধরল। ভাইয়া, চলুন, আমাদের সাথে চলুন। এখন থেকে আপনি আমাদের সাথে আপনার নিজের বাড়িতে থাকবেন। রতন নিজের বোনের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিল। তার মুখে কোনো রাগ ছিল না, কোনো ঘৃণা ছিল না। সে সুমনার চোখের দিকে তাকাল। বাড়ি আসব সুমনা? কোন বাড়ি? ওই বাড়িতে যার দরজা তুমি আমার জন্য তখন বন্ধ করে দিয়েছিলে যখন আমার তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল? নাকি ওই বাড়িতে যেখানে সম্পর্কের মেয়াদ ততক্ষণই থাকে যতক্ষণ মানুষের পকেটে ওজন থাকে? সুমনা তড়পিয়ে উঠল। এমন কথা বলবেন না ভাইয়া, আমি বদলে গেছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। উপলব্ধি অনেক দেরি করে হয়েছে সুমনা। রতন এক গভীর শ্বাস নিল। আজ আমি নিজের ভাগ্নিকে এই জন্য বাঁচাইনি যে আমার তোমার বাড়িতে একটা ঘর চাই। আমি ওকে এই জন্য বাঁচিয়েছি কারণ ও আমার কাছে আমার সুপ্রিয়ার মতোই প্রিয়। সুপ্রিয়াকে তো আমি বাঁচাতে পারিনি, কিন্তু নিজের এই বাচ্চাকে এভাবে জ্যান্ত মরতে দেখতে পারতাম না। একজন ভাই হওয়ার, একজন মামা হওয়ার যে কর্তব্য আমার ছিল, তা আমি আজ পূরণ করেছি। প্লিজ ভাইয়া, নিজের ছোট বোনকে ক্ষমা করে দাও। সুমনা আবার কাকুতি মিনতি করল। ক্ষমা? কিসের ক্ষমা চাইছো সুমনা? তোমাদের মতো বড় লোকদের দিয়ে কি কখনো কোনো ভুল হয়? ভুল তো ছিল আমার মতো রাস্তার লোকের, যে নিজের যোগ্যতা ভুলে তোমার প্রাসাদের দরজায় চলে গিয়েছিল। সেদিন যখন তুমি আমার মর্যাদার দাম 500 টাকার নোট দিয়ে মেপে আমাকে নিজের বাড়ি থেকে তাড়িয়েছিলে না, সেই অপমানের বিষ তো আমি চুপচাপ গিলে নিয়েছিলাম। কিন্তু সেই সাথেই আমি তোমার থেকে সব আশাও ছেড়ে দিয়েছিলাম। আমি তো এখানে শুধু মাকে দেওয়া কথা রাখতে আর নিজের ভাগ্নিকে ওই জানোয়ারের হাত থেকে বাঁচাতে এসেছিলাম। তোমার সাথে কোনো মরা সম্পর্ক জ্যান্ত করতে আসিনি। আমার মনে হয়েছিল যে টাকা শুধু তোমার চোখ অন্ধ করেছে, কিন্তু আজ এই ভরা সভায় নিজের প্রতিপত্তির অহংকারে তুমি আমার মুখে যে চটটা মারলে, তা বলে দিল যে তোমার বিবেকও মরে গেছে সুমনা। যখন সম্পর্কের সুতো ছিঁড়ে যায় তখন মানুষ হয়তো তাতে গিট লাগিয়ে নেয়, কিন্তু তুমি তো সেই সুতোটাই রাখনি। আজ তোমার এই চর সেই সুতোটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। ওই একটা চরের সাথেই তোমার সেই রতন ভাইও চিরকালের জন্য মরে গেছে, যে একসময় তোমার জন্য প্রাণ দিত। আর একটা কথা মনে রেখো বড় ঘরের মালকিন, মরে যাওয়া মানুষ না তো অভিযোগ করে আর না ক্ষমা করে। তাই নিজের এই মূল্যবান চোখের জল মুছে ফেলো। আমার মতো 2 পয়সার লোকের জন্য এগুলো নষ্ট করো না। যাও, গিয়ে নিজের ওই বড় বাড়ি আর মিথ্যে সম্মান নিয়ে সুখে থাকো, কারণ আজকের পর তোমার কোনো গরিব ভাই নেই। রতনের এই কথাগুলো সুমনার বুকের মাঝখান দিয়ে এমন এক তীর হয়ে বেরিয়ে গেল যার কোনো চিকিৎসা ছিল না। এক মুহূর্তে তার মাথায় ছোটবেলা থেকে আজ পর্যন্ত সব ছবি ঘুরতে লাগল।
সে সেখানেই ধপাস করে মাটিতে পড়ে গেল আর হাউমাউ করে কাঁদতে লাগল। প্রিয়াও চিৎকার করে উঠল, মামা যেও না। রতন ঘুরে নিজের ভাগ্নির দিকে শেষবারের মতো তাকাল এবং 2 হাত তুলে তাকে সবসময় সুখী থাকার এক নীরব আশীর্বাদ দিল। তারপর সে ধীরে ধীরে নিজের ভারী কদমে বাইরের দিকে যেতে লাগল। ইন্সপেক্টর রাঠোর রতনের পিঠের দিকে তাকিয়ে নিজের হাত কপালে ঠেকিয়ে তাকে এক নীরব স্যালিউট দিলেন। এম্পায়ার প্যালেসের সেই ভারী লোহার গেট খুলল। বাইরে ডিসেম্বরের কনকনে রাত আর ঘন কুয়াশা তখনও আগের মতোই ছিল, কিন্তু আজ সেই কুয়াশায় হেঁটে যাওয়া রতনের কদম টলছিল না। তার জামাকাপড় নোংরা আর ছেঁড়া ছিল, তার পকেট খালি ছিল, কিন্তু তার মাথা আকাশের দিকে উন্নত ছিল। সে কোনো হেরে যাওয়া ভিখারি ছিল না, বরং এমন এক রাজা ছিল যে নিজের সাম্রাজ্য হারিয়েও নিজের আত্মসম্মান আর নিজের মনুষ্যত্ব বাঁচিয়ে নিয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে সেই কুয়াশার সাদা চাদরে চিরকালের জন্য বিলীন হয়ে গেল, আর পেছনে রেখে গেল এমন এক শিক্ষা যা মর্যাদার দাড়িপাল্লায় আপনজনদের মাপা সমাজের মুখে এক চপেটা ঘাত ছিল, যার প্রতিধ্বনি সুমনা আর মনোজকে সারা জীবন ঘুমাতে দেবে না। তো বন্ধুরা, রতন শেষে যে সিদ্ধান্ত নিলেন তা কি সঠিক ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। গল্প পছন্দ হলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটাও জানান যে আপনি এই গল্প দেশের কোন শহর থেকে শুনছেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।